আসসালামু আলাইকুম এসএসসি 25 আগামী 10 তারিখ বৃহস্পতিবার তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা। তো পরীক্ষার আগে তোমাদের কি করতে হবে, কোন কোন টপিকসে পড়তে হবে, এটা নিয়ে একটা ইম্পর্টেন্ট সাজেশন ক্লাস আজকে তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো ভাইয়ারা প্রথমেই দেখো এখানে ভেক্টরের চ্যাপ্টার থেকে 4টা টাইপ দেওয়া। এই 4টা টাইপের মধ্যে এখানে কিন্তু আসলে 3টা আসলে টপিক সিলেক্ট করা হয়েছে। 3টা টপিক কি এই যে দুইটা হচ্ছে আপেক্ষিক বেগ থেকে দেওয়া, ঠিক আছে? আপেক্ষিক বেগ থেকে দেওয়া। বৃষ্টি ছাতা, ট্রাক, বাস এটা সরাসরি আপেক্ষিক বেগ। আর নদী নৌকা, সাঁতারু তোমরা যেহেতু এটা সবসময় আলাদা টাইপে পড়ো এই জন্য এটা আলাদাভাবে লেখা আছে, এই দুইটা পড়বা। এখন আসি ডট গুণফল, ক্রস গুণফল। এটা কার জন্য ইম্পর্টেন্ট? এটা হচ্ছে আমার গ নাম্বারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। গ নাম্বারের জন্য এই 3 নাম্বার টাইপটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমার ডট গুণফল, ক্রস গুণফল রিলেটেড কি আসতে পারে, যেমন তুমি মনে করো এটা ডট গুণফল, ক্রস গুণফল তো নির্ণয় করবাই, করার পাশাপাশি লম্ব বা সমান্তরাল কিনা এটা একটা যাচাই করতে পারো। আর একটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, আর লাস্টে কি আছে লম্ব বিক্ষেপ নির্ণয়। শেষ। লাস্টে তোমাদের ভেক্টর ক্যালকুলাস নিয়ে অনেকের অনেক ধরনের ফ্যাসিনেশন, প্যানিক থাকে। কেউ অনেক ফ্যাসিনেটেড, আবার কেউ একটু প্যানিক থাকো। তো তেমন হওয়ার কিছু নাই, 3টা জাস্ট জিনিস পড়বা, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। গ্রেডিয়েন্ট কি? এইখানে আমার জাস্ট স্কেলার টু ভেক্টরে রূপান্তরিত হয় একটা রাশি, এইখানে হচ্ছে ভেক্টর থেকে স্কেলারে যায়, আর এখানে ভেক্টর টু ভেক্টরে যায় এইটা। আর হচ্ছে ডাইভারজেন্স আর কার্ল, এখানে দুইটা সিদ্ধান্ত দিতে হয়। যখন এটা ঘ নাম্বারে আসে তখন দুইটা সিদ্ধান্ত দিতে হয়। কি যে একটা ভেক্টর ক্ষেত্র সলিনয়েডাল কিনা, বা এটার ঘনত্ব কমতেছে বাড়তেছে কিনা, এটা হচ্ছে ডাইভারজেন্সের সিদ্ধান্তে আসতে হয়। কার্লের সিদ্ধান্তে আসতে হয় সংরক্ষণশীল কি অসংরক্ষণশীল, বা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। এই হচ্ছে ভেক্টরের মোটামুটি সাজেশন। তোমরা এই জিনিসগুলা পড়লেই পেয়ে যাবে। তাহলে টোটাল কয়টা হচ্ছে? এই দুইটা মিলে একটা, এটা একটা, দুইটা আর তিনটা। এই 3টা টাইপ পড়লে ইনশাল্লাহ গ ঘ কমন পেয়ে যাবো আমরা। এরপরে আসি নিউটনিয়ান মেকানিক্স। নিউটনিয়ান মেকানিক্সের মধ্যে সংঘর্ষ আর ভরবেগ এই দুইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট প্রথম টাইপ থেকে, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কৌণিক গতি। এবং কৌণিক গতির মধ্যে জড়তার ভ্রামক এই জিনিসটা একটু ভালোভাবে দেখবে। এবং কোন কোন জড়তার ভ্রামকগুলো দেখবা তপন স্যারের বইয়ে 7-8টা দেওয়া থাকবে। 7-8টার মধ্যে একটা আছে দণ্ড রিলেটেড, আর একটা আছে চাকতি রিলেটেড। এই দুইটা দেখবা। দণ্ডের আবার দুইটা, একটা হচ্ছে দণ্ডের এক প্রান্ত দিয়ে প্রান্তের বরাবর অক্ষ থাকে, আর একটা কি থাকে দণ্ডের মধ্যরেখা বরাবর। সো এই দুইটা জিনিস দেখবা। আর একটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, এই জিনিসটা একটু দেখবা। কোন টাইপ থেকে? 2 নাম্বার কৌণিক গতি থেকে গেল। 3 নাম্বার আসি ব্যাংকিং কোণ। এটা থেকে ঘ নাম্বার আসার চান্স সব থেকে বেশি, ব্যাংকিং কোণ। এবং এখানে তোমাকে একটা সিদ্ধান্ত দিতে হয় যে একটা রাস্তা কি নিরাপদ না অনিরাপদ, বা সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারে। আর এখানে দেখো লাল কালিতে লেখা রকেটের গতি। তো রকেটের গতি কখনো দেখবো তোমার বোর্ড এক্সামে আসে না। এটা কারণ এত মানে কি বলবো, যে এটা আমাদের বইয়ে জাস্ট অল্প একটু কনসেপ্ট দেওয়া, এই জন্য দেখা যায় এটা আমাদের থিওরি ক্লাসে অনেকটুকু পড়ানো হয়। আসলে এটা আমাদের বোর্ড এক্সামে প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এটা আমাদের বোর্ড এক্সামে প্রয়োজন পড়ে না, সো এটা লাগবে না। এটা নিয়ে কারো তেমন একটা পড়ালেখার দরকার নাই। আসার পসিবিলিটি 5%, এর চেয়ে বেশি না, সো তুমি স্কিপ করতে পারো। এবার আসি কাজ ক্ষমতা শক্তিতে। কাজ ক্ষমতা শক্তির মধ্যে প্রথমে আসে কাজ। তোমাকে কাজ নির্ণয় পারতে হবে। কাজ নির্ণয় তোমাকে 3 ভাবে করতে হয়। একটা আছে হচ্ছে কনস্ট্যান্ট এফএস দ্বারা, অথবা এফএস কস থিটা দ্বারা। তো কস থিটার মধ্যে তোমাকে থিটা কোনটা এটা একটু ভালোভাবে বুঝতে হবে। তুমি যখন ম্যাথ সলভ করবে এটা একটু ভালোভাবে বুঝবা। আরেকটা আছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, হাফ কে এক্স স্কোয়ার। এইটা একটু দেখে নিও। শেষ। আর দুইটা জিনিস বলবো, একটা হচ্ছে কুয়ার গভীরতা। কুয়ার ক্ষেত্রে কি যে যদি কুয়া একদম পরিপূর্ণ থাকে তাহলে একটা হয়, যদি অর্ধপূর্ণ থাকে একটা, যদি 1/4 থাকে বা অর্ধেকের অর্ধেক থাকে। অর্ধেকের অর্ধেক বলতে কি, এইটা হচ্ছে হাফ আর এটার অর্ধেক হচ্ছে এইটা। এতটুকু পরিপূর্ণ থাকলে কি অবস্থা আছে। এই হচ্ছে শেষ, আমার কাজ নির্ণয় গেল। এরপরে আসি কর্মদক্ষতা নির্ণয়। সো কর্মদক্ষতা নির্ণয়ের সময় অনেক সময় হর্স পাওয়ারে দেওয়া থাকে, এটার ইউনিটটা একটু দেখে নিবা যে 746 জুলে হয় হচ্ছে কি আমার 1 হর্স পাওয়ার, 1 এইচপি। এই ইউনিটটা একটু দেখে নিবা, অনেক সময় আমার ম্যাথ আসার সময় হর্স পাওয়ারে আসে। আচ্ছা, আর লাস্টে আসে শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা কি হইতে পারে? মনে করো তোমাকে একটা সিম্পল পেন্ডুলাম বা একটা সরল দোলক দিল, এর বিভিন্ন অবস্থানে বলতেছে শক্তির সংরক্ষণশীলতা নীতি খাটে কিনা। তো কি করবা, এর বিভব শক্তির গতি শক্তি কম্বাইন করে দেখবা যে মোট শক্তিটা কত। তো দেখবা যে সেম আসতেছে। যদি আসে তাহলে সংরক্ষণশীলতা নীতি খাটে, আদারওয়াইজ খাটে না, কিছু একটা হবে। তো এটার মধ্যে সরল দোলক হইতে পারে, বা মনে করো এরকম একটা ঢাল দেওয়া, এখানে কোনো মানুষ নামতেছে বা বস্তু গড়ায় পড়তেছে। এই হচ্ছে আমার এই অধ্যায়ের টপিকসগুলা। এখন আসি ষষ্ঠ অধ্যায়।
মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার। মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে হচ্ছে প্রথমেই বলি জি এর মান, আর এখানে আরো একটা জিনিস, এটা হচ্ছে ক খ অথবা এমসিকিউ যে কোনো একটাতে, ক নাম্বারে অথবা এমসিকিউতে জি এর মাত্রা, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা আর হচ্ছে জি এর মান, এটা দেখবা কোথাও না কোথাও পাবা, কোনো না কোনো বোর্ডের এমসিকিউতে অথবা ক নাম্বারে এটা আসবে মাস্ট, মানে এটা একদম ধরা কথা যেটা আমার আসতেই হবে। ব্যাপারটা হয়েছে এরকম, হয় ক নাম্বারে আসবে না খ নাম্বারে আসবে, সরি খ নাম্বারে তো আসে না, খ নাম্বারে আসে জি কে কেন সার্বজনীন ধ্রুবক বলা হয়, ওটা হচ্ছে খ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা ক খ রিলেটেড কথাবার্তা পরে লাস্টে বলতেছি। তাহলে জি এর মান নির্ণয়, জি এর মান কয়ভাবে নির্ণয় করা যায়? 4 ভাবে নির্ণয় করা যায়। 4টা টাইপ আছে এটার। 4টা কি কি? একটা হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার জন্য, তো নির্দিষ্ট উচ্চতায় ওঠার থাকে দুইটাই ভালো করে দেখবা কোন কোন শর্তে। একটা হচ্ছে যদি খুব ক্ষুদ্র উচ্চতায় হয়, ক্ষুদ্র উচ্চতা বলতে কেমন বুঝাচ্ছি, ধরো 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 60 কিলোমিটার, 70 কিলোমিটার, এটার জন্য একটা। আর যদি মনে করো যে 500, 600, 700 কিলোমিটার হয়, এটার জন্য আরেকটা। কোনটা এটা একটু ভালোভাবে দেখে নিবা। 2 নম্বরে আর 3 নম্বরে আসি, দুইটা প্রথমটা শেষ। 3 নম্বরে আসি এইচ গভীরতায় কত হয় জি এর মান, আর একটা হচ্ছে আহ্নিক গতির জন্য জি এর মান কত হয়। তাহলে এই শেষ গেল আমাদের জি এর মান নির্ণয়। তারপরে আসি মুক্তিবেগ। মুক্তিবেগের ক্ষেত্রে আসে মুক্তিবেগের দুইটা সূত্র আছে। দুইটা সূত্রের মধ্যে এখন দেখো লাস্টে একটা কথা লিখছি, সঞ্চার পথের আকার। এটা কখন আসবে? এই জিনিসটা আসে যখন ঘ নাম্বারে এই মুক্তিবেগের সূত্র তোমাকে নির্ণয় কর, তোমাকে বলবে একটা বস্তুর মুক্তিবেগ বা কোনো একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে, তো নিক্ষেপণ বেগের উপরে যদি মুক্তিবেগের টাইপটা আসে তখন তোমাকে সিদ্ধান্ত দিতে বললো। মনে করো আমরা জানি কি পৃথিবীর মুক্তিবেগ কত, পৃথিবীর মুক্তিবেগ v = 11.2 কিলোমিটার পার আওয়ার। এখন মনে করো একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে ভি বেগে। এখন এই ভিটা যদি লেস দেন v/√2, মানে কত? এটার মানটা হচ্ছে 7.92 কিলোমিটার পার আওয়ার হয়, তখন এই বস্তুটার সঞ্চার পথের আকার কেমন হবে? তো যদি এটার থেকেও যদি কম হয়, মনে করো তুমি একটা বস্তুকে নিক্ষেপ করছো, বস্তুটা হচ্ছে আবার 6 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করছো, তাহলে সে উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে আবার পৃথিবীতেই আসবে, মানে উপবৃত্তাকার পথে ফিরে আবার পৃথিবীতে আসবে। তারপরে যদি মনে করো তুমি যে বেগে নিক্ষেপ করছো, নিক্ষেপণ বেগটা হচ্ছে v/√2 সমান হয়েছে, মানে এতর সমান হয়েছে। সমান হইলে তখন কি হবে? তারপরে আসে যদি এতর থেকে বেশি হয় কিন্তু মুক্তিবেগের কম হয়, মানে 7.92 থেকে বেশি হয়েছে, কত হইতে পারে? 8 হইতে পারে, 9 হইতে পারে, 10 হইতে পারে, এরকম রেঞ্জে থাকতে পারে, কিন্তু 11.2 এর কম, তখন কি হবে? আর একটা আছে যদি 11.2 এর বেশি হয়। এই 5টা তুমি জিনিস দেখবা। প্রথম একটাতে হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরে আবার পৃথিবীতে আসে। 2 নাম্বারটাতে হয় কি, এই যে রেঞ্জ যেটা, এটাতে হচ্ছে চাঁদের ন্যায় বৃত্তাকার পথে ঘুরে। 3 নাম্বারটা যদি এটার থেকে বেশি হয় কিন্তু এতর থেকে কম হয়, তখন হচ্ছে কি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করতেই থাকে। যদি ঠিক স্কেপ ভেলোসিটির সমানে যদি নিক্ষেপ করে, তখন কি হয়? এটা জাস্ট পৃথিবীর কি বলে মহাকর্ষ ক্ষেত্র ছেড়ে জায়গা। আর যদি এতর থেকেও বেশি হয়, ক্ষেত্র ছেড়ে তো যাবেই, কোন পথে যাবে? অধিবৃত্তাকার পথে যাবে। এই 5টা সিদ্ধান্ত তোমার জানতে হয় কখন? যখন তোমাকে মুক্তিবেগটা ঘ নাম্বারে আসে। গেল। এরপরে আসি কৃত্রিম উপগ্রহের বেগ আছে, পর্যায়কাল আছে, আর একটা জিনিস প্রয়োজন পড়ে, এটা হচ্ছে উচ্চতা। কৃত্রিম উপগ্রহের এই 3টা জিনিসই লাগবে, বেগ লাগবে, পর্যায়কাল লাগবে, আর হচ্ছে আমার উচ্চতা লাগবে। আর ভূস্থির উপগ্রহ রিলেটেড কিছু জিনিস পড়বা। আর ক খ আর এমসিকিউর জন্য আমি তোমাকে রিকমেন্ড করবো, ক খ এমসিকিউর জন্য লাস্টের একটা পেজ আছে, ভূস্থির উপগ্রহ কোথায় কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়, এটা রিলেটেড তপন স্যারের বইয়ে লাস্টের দিকে একটা আর্টিকেল আছে, আর্টিকেলের মতো কয়েক লাইন, ওইটা একটু ভালোভাবে পড়বা। সো শেষ। এইবার আসো সব থেকে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। ইন্টারেস্টিং কেন? মানে পড়তে আনন্দ কতটুকু লাগে আমি জানি না, কিন্তু এইটার থেকে সাজেশন দেওয়া হচ্ছে সব থেকে ইজি। এটাতে হচ্ছে যে গয়ের জন্য হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, মানে এটা একদম ধরা বাঁধা কথা। আর গয়ের জন্য হচ্ছে এইটা, মানে একদম তুমি দেখবা যে এটার থেকে মানে ইয়ং এর গুণাঙ্ক মাস্ট আসবে, কারণ এর থেকে বেশি কিছু নেই। এই যে এই জিনিসগুলো লিখে এগুলোতে কিন্তু ক্রস দেওয়া। কেন দেওয়া? আরো কিছু টপিকস আছে, কৈশিকতা, তারপরে হচ্ছে শ্রান্ত বল, ওইটা আমি কথাটা লিখি নাই, তারপরে পৃষ্ঠটান কত, তারপরে পৃষ্ঠটানের দরুন কৃত কাজ, মানে বাবল রিলেটেড থাকে। এই পুরা টাইপটা বাদ, তোমাদের এগুলো কিচ্ছু লাগবে না, তোমাদের শুধু এতটুকু ইয়ং এর গুণাঙ্ক পারতেছো হয়ে যাবে। তারপরে হচ্ছে সঞ্চিত শক্তি কোনটা, একক আয়তনে কত থাকে, আরেকটা হচ্ছে পয়জনের অনুপাত, এটা আমার গ নাম্বারে আসে, এটা ঘ নাম্বারে আসবে না, আসে এটা আমার গ নাম্বারে আসে। বা এমসিকিউতে হচ্ছে এটার রেঞ্জটা তোমরা জানতে চাওয়া হয়, এমসিকিউতে আমরা আলাদাভাবে পড়ছি। এখন এই চ্যাপ্টার থেকে খ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, যদি আমি ক খ পরে বলছি আলাদা বলবো, কিন্তু এই চ্যাপ্টারের জন্য শুধু বলে দিই। এইটার মধ্যে খ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে কি পীড়ন
বিকৃতি লেখচিত্র। পীড়ন বিকৃতির যে লেখচিত্রটা আছে ওই লেখচিত্রটা প্লাস ওইটাকে একটু বর্ণনা কিভাবে করা হয়েছে, এটা কখনো কখনো গতে আসতে পারে, আবার কখনো কখনো এটা খতে আসে। এটা হচ্ছে এই চ্যাপ্টারের ক্ষয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ওইটা একবার দেখবা। আর এইখানে এই চ্যাপ্টারটা মাস্ট সবাই এটা ট্রাই করবে এটা টাচ করার জন্য, এই চ্যাপ্টার থেকে যখন কোশ্চেন আসবে টাচ করার জন্য, যদি না বেশি কমপ্লেক্স হয়। হ্যাঁ, যদি না বেশি কমপ্লেক্স হয়, তার কারণ হচ্ছে আসেই আমার এই দুইটার জিনিস ঘুরাই ফিরে এদের ভিতর থেকে আসবে। আচ্ছা, এবার আসি পিরিয়ডিক মোশন। তো পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতির মধ্যে এই পর্যায়বৃত্ত গতিতে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেওয়া হয় না, এটা হচ্ছে এই সমীকরণটা ডি স্কোয়ার টি স্কোয়ার এক্স ওমেগা স্কোয়ার এক্স প্লাস 0, এই যে সমীকরণটা আছে ইজ ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা দ্বিতীয় অন্তরকের সমীকরণ, এই সমীকরণ থেকে যদি আসে তাহলে তো মনে করো তোমার লাক অনেক ভালো, তার কারণে এখান থেকে তোমার কি যা যা জিনিস নির্ণয় করতে দিবে তুমি খুব ইজিলি পারবা। হ্যাঁ, এটা অনেক ইজিলি কাজ করা যায়। কিন্তু কি করতে হয়, এই সমীকরণ যেভাবেই দেওয়া থাক আমার এই স্ট্যান্ডার্ড ফর্মে আয় না, এখান থেকে আমরা ইজিলি ওমেগা বের করতে পারি। তো ওমেগা যদি বের হয় তাহলে তুমি কে এর মান বের করতে পারবা, এম এর মান বের করতে পারবা, টি এর মান বের করতে পারবা, হয়ে গেছে। আর এইটা যদি না দেয়, মনে করো এই যে আমার এখানে কণার কি কি দিতে পারে, সরণ দিতে পারে। হ্যাঁ, সরণ দেয় এক, তারপরে হচ্ছে বেগ, ত্বরণ আর হচ্ছে শক্তি। এই চারটার জন্য সূত্র যা যা আছে এগুলো সবগুলা মুখস্থ রাখবা, যদি আসে খুব ইজিলি আনসার করতে পারবো। শক্তির থেকে কি আসে, শক্তির থেকে একটা জিনিস আসে যে শক্তির সংরক্ষণশীলতা, এটা এখানেও আসে। কম্বাইন্ড যদি হয় তখন এটা এখানেও আসে। একটা পর্যাবৃত্ত গতি, বিভিন্ন অবস্থানে তার শক্তি, তুমি বিভব শক্তি আর গতি শক্তি দুইটা কম্বাইন করে দেখবা যে সেম হচ্ছে কিনা, শেষ। এরপরে আসো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়। পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য সূত্র আছেই একটা সরল দোলক ব্যবহার করে, সরল দোলক ব্যবহার করলে একটা সরল দোলক না, একটা সেকেন্ড দোলক ব্যবহার করে, এটার জন্য সরল দোলক না সেকেন্ড দোলক ব্যবহার করে দেখে যে ওই সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড হচ্ছে কিনা, ওটার উপর ডিপেন্ড করে পাহাড়ের উচ্চতা নির্ণয় করে, এবং সূত্র আছেই একটা। হ্যাঁ, আর হচ্ছে সময়ের ত্রুটি কোনটা, যে একটা সেকেন্ড দোলক যদি 43,200 এতবার যদি দিনে যদি হয় তাহলে এতবার যদি দুলে তাহলে ঠিক আছে, যদি এর কম বেশি হয় তখন কতবার হইলে আমার সরল দোলকের পর্যায়কালের উপর ডিপেন্ড করে কি পরিমাণ ত্রুটি তার থেকে আমরা উচ্চতা নির্ণয় করি। এই দুইটা বেসিক্যালি সেম টাইপ। তাহলে এই হচ্ছে আমার তিনটার ভিতরে কিন্তু পিরিয়ডিক মোশন শেষ, ঠিক আছে? এবার আসি আমাদের লাস্ট চ্যাপ্টার, এটা আমাদের আইডিয়াল গ্যাস। আচ্ছা, এটা হচ্ছে হবে আইডিয়াল গ্যাস। তো আইডিয়াল গ্যাসের মধ্যে শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা, এটারে আমি দিব হচ্ছে 2 স্টার, 2 স্টার না, এটাও আমার 3 স্টারেই থাক। আর আরেকটা হচ্ছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পানির গভীরতা নির্ণয় বা হ্রদের গভীরতা নির্ণয়। এটা থেকে মনে করো আইসা পড়ছে, এই দুইটা থেকে মনে করো আইসা পড়ছে একদম মনে করো 80%, আর 20% থাকে আদর্শ গ্যাসের যে সকল রাশিমালা যেগুলো থাকে, মনে করো এটার চাপ নির্ণয় সূত্র, এগুলো আমরা কিন্তু কেমিস্ট্রিতে পড়ি। কেমিস্ট্রির সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু এই সেম জিনিসগুলোই কিন্তু আমরা যাই আবার পড়ি ওই জিনিসগুলো। আর একটা হচ্ছে শক্তিগত থাকে, বা মোলের জন্য শক্তিগত, এক মোলের জন্য শক্তিগত, বা একটা অণুর জন্য শক্তিগত, এইটা। আর একটা হচ্ছে এটা হচ্ছে গড়মুক্ত পথ, তিনটা থাকে, ঠিক আছে? গড়মুক্ত পথের 3টা সূত্র। তো এই দুইটার থেকে উপরের আর নিচের এই দুইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো এই ছিল আমাদের ফার্স্ট পেপারের খুব শর্টকাট একটা সাজেশন। যেই টাইপগুলো দিয়েছি তোমাদের স্লাইডটা দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে ইনশাল্লাহ। এখন তোমাদেরকে ক খ রিলেটেড একটা কথা বলি। আমাদের সবার একটা থাকে যে ভাইয়া গ ঘ তো আছে, ক খ কি করব। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওইখানে ক এবং খ উভয়টা পাওয়া যাবে। তোমাদেরকে উভয়টা একদম খুব সুন্দরভাবে পিডিএফ আকারে ওইখানে দিয়ে দেওয়া হবে, যেখানে তুমি ক গুলা খুব শর্টকাটে তুমি পড়তে পারবা। একটা চ্যাপ্টার নিবা, চ্যাপ্টার নিয়ে ইজিলি খুব ওইখান থেকে পড়তে পারবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ইনশাল্লাহ আমাদের সেকেন্ড পেপারেরও সাজেশন এসে পড়বে। আসসালামু আলাইকুম।